বিএনপির সাথে জামাত ছিল, জামাতের সাথে বিএনপি ছিল না। বিএনপি যখন 118 আসন পেয়েছে পার্লামেন্টে 1996 সপ্তম সংসদ নির্বাচনে, জামাত পেয়েছে 3 সিট। বিভিন্ন সময় কিন্তু আমরা এনসিপি নেতাকর্মীদের মুখে জামায়াত সম্পর্কে নানা অভিযোগ শুনেছি। আমি যদি একটু অভিযোগগুলো তুলে ধরি, নাহিদ ইসলাম একসময় বলেছিলেন যে জামায়াত ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। সারওয়ার তুষার বলেছিলেন জামায়াত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন জামায়াতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। এ সকল অভিযোগ ভুলে ক্ষমতার ভাগাভাগি থেকে আসলে আপনারা জামায়াতের সঙ্গে জোটভুক্ত হলেন। আমি আপনার কাছে প্রশ্নটি রাখছি, ক্ষমতায় গেলে জামায়াত যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কে হবে, জামায়াত যদি বিরোধী দলে যায় বিরোধী দলীয় নেতা কে হবে, এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাটকীয় মোড় নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভ্যন্তরীণ রাজনীতি। অবশেষে সত্যি হলো গুঞ্জন, জামায়াতের জোটে যোগ দিল এনসিপি। আর এই সিদ্ধান্তের ফলে এনসিপির অন্দর মহলে চলছে তোলপাড়। ইতিমধ্যেই পদত্যাগের মিছিলে যোগ দিয়েছেন দলের 3 জন নারী নেত্রী। যদিও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা, অন্যদিকে দলের অভ্যন্তরীণ নীতিগত বিচ্যুতি, সবকিছু বিবেচনায় এনসিপি এখন অগ্নি পরীক্ষার মুখোমুখি। মোটাদাগে এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে 2 জন অতিথি। শুরুতেই পরিচয় করিয়ে দিয়ে স্টুডিওতে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি নেতা। আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা আলোচনাটা শুরু করতে চাই অ্যাডভোকেট আলী নাসের খান আপনাকে দিয়ে। যেমনটি বলছিলাম যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি এখন অগ্নি পরীক্ষার মুখোমুখি। জামায়াতের সাথে জোটভুক্ত হলো এবং আমরা নিজ দলের মাঝে যেমনটি দেখছি যে এক ধরনের তোলপাড় চলছে। রাজনৈতিক যে বাস্তবতা এখন এনসিপি আমি যদি বলি যে মুখোমুখি হয়েছে, সেটি কিভাবে তুলে ধরবেন? আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক দলগুলো যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং সম্প্রতি যে আসন সমঝোতাটি হয়েছে এটিকে জোট বলছি না, এটি একটি আসন সমঝোতা হয়েছে। তো সেখানে আমাদের যারা মনোনয়ন পাচ্ছেন তারা প্রার্থিতা করছেন এবং একটি রাজনৈতিক দলে আপনি জানেন যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেক্ষেত্রে শতভাগ একমত হবেন প্রত্যেক নেতা বা সাধারণ নেতাকর্মীরা। সেটি কোনো রাজনৈতিক দলে হয় না। আমরা গণতান্ত্রিক প্রসেস আমরা ফলো করেছি। আমাদের যতগুলো ফোরাম আছে সেখানে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা যে নির্বাচনী একটা সমঝোতায় যাচ্ছি সেখানে জামায়াত ইসলাম সহ ইসলামী দলগুলো এবং অন্যান্য দলগুলো রয়েছে। তো এটি মূলত সূচনা হয়েছে যে সংস্কার কমিশনে যখন অংশগ্রহণ করে যে দলগুলো জুলাই সনদের পক্ষে এবং সংস্কারের পক্ষে ছিল সেই দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং এর ভিত্তিতেই যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং সংস্কারে বিশ্বাস করে তাদের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছে এবং এই ঐক্যের শক্তি নিয়ে আমরা অ্যাডভোকেট আলী নাসের খান, আপনার কি জামায়াতের মতাদর্শে আকৃষ্ট হয়ে জামায়াতের সঙ্গে জোট সঙ্গে হলেন? অবশ্যই নয়, এটি একটি নির্বাচনী সমঝোতা শুধুমাত্র, অথবা আমরা যে জনগণের কাছে যে ভোট চাইছি সেটির জন্য একটা স্ট্র্যাটেজি। জামাত তার নিজস্ব রাজনীতি করবেন, শুধু জামাত না, এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, খেলাফত মজলিস অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেকের রাজনীতি করবেন। আমাদের রাজনৈতিক লাইন আলাদা, আমাদের বোঝাপড়া আলাদা, কিন্তু আমরা যেহেতু সংস্কারের পক্ষে আছি, আপনি জানেন কিছু কিছু ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত বা ঐক্যমত্য হলে পরে একটা এ ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়। আমরা এভাবেই আমরা এই নির্বাচনটি করতে চাই, কিন্তু আমরা যে যার রাজনীতি করবো, আমরা একজন আরেকজনের রাজনীতি করবো না, এটা খুবই স্পষ্ট। কারণ উপমহাদেশ সহ আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় জাতীয় নির্বাচনগুলোতে জোট হয়েছে এবং জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন হয়েছে এবং রাষ্ট্র পরিচালনা করেছে, কেউ কারোর সাথে যায়নি। জাতীয়তাবাদী দলের সাথে জামাতের 20 বছরের একটি বড় ধরনের জোট ছিল সরাসরি, কিন্তু জাতীয়তাবাদী দল তো জামাত হয়ে যায়নি বা জামাত তো জাতীয়তাবাদী দল হয়ে যায়নি।
তো এইসব ব্যাপারে জনগণের কাছে ব্যাখ্যা খুবই স্পষ্ট। আমরা এই নির্বাচনী লড়াই আমরা যে সমঝোতায় আছি সেই সমঝোতার মধ্য দিয়ে আমরা একটি ভালো কিন্তু ফলাফল করতে অ্যাডভোকেট চাই আলী নাসির খান, বাংলাদেশের। শুরু থেকেই কিন্তু এনসিপির সাথে বেশ কিছু তকমা লেগে গিয়েছিল, বিশেষ করে কিংস পার্টির তকমা। কখনো কখনো বলা হতো যে এনসিপি জামায়াতের বি টিম। সেই তকমাগুলো আমরা যদি বলি যে অভিযোগগুলো আরো উস্কে দিল কিনা, জামায়াতের সাথে আপনারা জোটভুক্ত হলেন, নিজেদের স্বকীয়তা তৈরির পথে আপনারা কিছুটা পিছিয়ে গেলেন কিনা? মোটেই না। রাজনীতি করতে গেলে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ভিন্ন ভিন্ন মত থাকে। আমাদের রাজনৈতিক বিরোধী যারা আছে তারা নানান ভাবে ট্যাগিং করা, ব্যাশিং করা বা নানান তকমা লাগাতে চেষ্টা করবে। আমরাও আমাদের রাজনৈতিক বিরোধী মত যারা ধারণ করেন তাদের ব্যাপারে আমরা কঠোর সমালোচনা করি। এগুলো আপনি বলেছেন যে শব্দটি, এখানে কোনো কিং এর কোনো উপস্থিতি নেই, কিংস পার্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দলকে এই ধরনের তকমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর বি টিম সি টিম এই ধরনের এগুলো আসলে খুবই পরিষ্কার, এগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। এগুলো আমরা শুনেছি গসিপ আকারে বা এগুলা মুখরোচক কথা আকারে, এগুলো আসলে আলটিমেটলি কোনো বাস্তবতা নেই। তো এগুলো ধরেন যারা একটু সমালোচনা করতে চাইবেন তারা একটু বলবেনই। তো আমাদেরও ভিন্ন ভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করবো তাদের ব্যাপারে অনেক ধরনের আমাদের প্রশ্ন রয়েছে, জনগণের কাছে আমরা অনেক ধরনের বার্তা দিব। তো এগুলো রাজনীতির মধ্যে হয়েই থাকে। এনসিপি তার নিজস্ব রাজনীতি করে, বাংলাদেশপন্থী রাজনীতি করে, মধ্যম পন্থার রাজনীতি করে, বৈষম্যহীন বাংলাদেশ গড়বার রাজনীতি করে, এবং আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকায় ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এবং আগামী দিনেও এই যে বিচার সংস্কার এবং এই নির্বাচন সহ আমাদের যে দীর্ঘ গণতান্ত্রিক যাত্রা সেখানে আমরা সামিল থাকবো বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে। আপনি বলছিলেন যে গণঅভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল এনসিপি, এবং এনসিপি বরাবরই কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এসেছে। সেই বিষয়টি এখন আপনারা কতটা ধারণ করছেন, নাকি ভবিষ্যতে ডানপন্থী রাজনীতির সাথে মিশে জামায়াতে বিলীন হবে এনসিপি? অবশ্যই নয়। এনসিপি খুবই অর্গানিক্যালি তৈরি হয়েছে। আমাদের পার্টি খুবই ইনক্লুসিভ। আপনারা এখানে জানেন আমাদের এখানে বিভিন্ন সেকশন থেকে মানুষ এসেছেন, পেশাজীবীরা এসেছেন, আমাদের বোনেরা এসেছেন, নারীরা এসেছেন, এবং ভিন্ন ভিন্ন মতের মানুষ এসেছেন। আমরা সবসময় অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলি এবং মধ্যম পন্থার রাজনীতির কথা বলি। মধ্যম পন্থা বলতে আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। তো এর থেকে আমাদের সরে দাঁড়াবার কোনো অপশনই নেই। যে ধরনের প্রশ্ন আসে, যে আপনি প্রশ্নটি করেছেন, প্রশ্ন আসবে, আমাদেরকে উত্তর দিতে হবে। কিন্তু আমাদের যে নিজস্ব রাজনীতি, আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এই নতুন বাংলাদেশকে করতে চাই, যেখানে জবাবদিহিতা থাকবে এবং এইটি জাতির রাষ্ট্রের বা বাংলাদেশ নামক রাষ্ট্রের মানুষের যে মৌলিক আকাঙ্ক্ষাগুলো রয়েছে, মৌলিক চাহিদা পূরণ করে তাদের নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে আমাদের রাজনীতির সূচনা করেছি সেটা অব্যাহত থাকবে। এনসিপি তার যে ট্রেডমার্ক রাজনীতি রয়েছে, আমরা যা বলেছি সেই রকমের রাজনীতি করবো। আপনারা জানেন আমাদের 24 দফা রয়েছে, সেই আঙ্গিকে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে আমাদের যে ধরনের প্র্যাগমেটিক অ্যাপ্রোচে যাওয়া উচিত আমাদের দল সেভাবে যাবে, এবং আমরা দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য এসেছি। এবং যারা যুক্ত হবেন তারা এনসিপির যে নিজস্ব ধারার রাজনীতি সেটা আলী নাসির খান, এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটি হচ্ছে, মধ্যপন্থার রাজনীতির কথা এনসিপি বলে এসেছে এবং মধ্যপন্থার রাজনীতি কিন্তু বিএনপিও করে থাকে। আমরা কিন্তু শুরুতে শুনেছিলাম যে আসন ভাগাভাগি কিংবা জোটের বিষয়ে কিন্তু বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের আলোচনা চলেছিল শুরুর দিকে। সেটি কি শেষ পর্যন্ত মাঠে গড়ালো না কেন? সেটি কি আসলে বিএনপির তরফ থেকে এনসিপিকে নেওয়া হয়নি, না এনসিপি বিএনপির সাথে যুক্ত হতে চায়নি? দেখুন, বিএনপির তরফ থেকে, জামায়াতের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব ছিল, কারণ গণ অভ্যুত্থানের ভেতর থেকে উঠে একটা রাজনৈতিক দল পাশে থাকলে পরে যে কোনো রাজনৈতিক দলের জন্য ভোট প্রাপ্তির ক্ষেত্রে একটা সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা বিবেচনা করেছি যে আমাদের সংস্কারের পক্ষে কারা বলবেন, এই যে গণভোটটি আসছে কারা বলবেন। আমরা আমাদের জাতীয়তাবাদী বন্ধুদের পক্ষ থেকে ইতিমধ্যে তৃণমূল সহ তাদের বিভিন্ন নেতাদের মুখ থেকে শুনেছি যে তারা এটি না প্রস্তাবের পক্ষে জোর আলোচনা চালাচ্ছেন, এবং যে সংস্কার প্রস্তাবগুলো এসছে তারও বিরোধিতা করেছেন, এবং জুলাই গণঅভ্যুত্থানকে নানাভাবে অস্বীকার করার এক ধরনের আমরা পায়তারাও দেখেছি। তো সেই নিরিখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী শুধু জামায়াত নয়, জামায়াতের সাথে আরো 7টি দল রয়েছে, এবং আপনারা জানেন আরো 2টি দল রয়েছে, তাদের সবার সাথে মিলে আমরা একটি নির্বাচনী সমঝোতা করেছি। তো এই সমঝোতার ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আলী নাসির খান। আপনার আমাদের সঙ্গে যুক্ত থাকুন, পরবর্তী অংশে আমরা আবারও আপনার কাছে ফিরবো। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর।
যেমনটি আমরা জানতে পেরেছি যে জামায়াতের কিন্তু নির্বাচনী বহরে আরও দুটি দল যুক্ত হলো, এনসিপি এবং এলডিপি। এবং এলডিপির কথা একটু সুনির্দিষ্ট করে বলতেই হয় যে জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং বিএনপির জোটসঙ্গী এলডিপি সভাপতি অলি আহমেদ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি মেজর আখতারুজ্জামানও জামায়াতে যোগ দিয়েছেন। বিষয়ে দুটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। কর্নেল অলি একজন বীর মুক্তিযুদ্ধ এবং কর্নেল অলি বিএনপিতে পলিটিক্সে থাকার সময় ওনার সাথে আমার সাউথ চট্টগ্রাম প্রায় একটানা 4 দিন সফর করার অভিজ্ঞতা আছে এবং বিএনপির বিভিন্ন ফোরামে তিনি জামাতকে একেবারেই নোংরা ভাষায় আক্রমণ করতে দেখেছে এবং প্রচণ্ড জামাত বিরোধী সময়। এবং 2001 সালে যে কর্নেল অলির সাথে বিএনপির মূল নেতৃত্বের যে দূরত্বটা তৈরি হয়, সেটি জামাতের একটি আসন নিয়ে। লোহাগড়া সাতকানিয়ার যে সেই আলোচিত শাহজাহান চৌধুরী, তিনি ওই আসনটাও চেয়েছিলেন, আর চন্দনাইশ আসনে তো উনি আজ ছিলেনই। তো ওই 2 আসনের জন্য তো জামাত ওই আসনটা ছাড়তে চাইছিল না এবং বিএনপি এইটা জামাতকে দেওয়ার পক্ষেই ছিল। বাট কর্নেল অলি 2 আসনে লড়াই করবেন, এইটা ছিল মূল ঘটনা। তো এখন কর্নেল অলি 2006 সালের 28শে অক্টোবর বিএনপির পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা এবং তিনি 26 তারিখে মানে একদিন আগে তিনি এলডিপি গঠন করেন এবং এলডিপির মূল নেতৃত্বকে তিনি জঘন্য ভাষায় আক্রমণ করেন, বিভিন্ন পত্রপত্রিকায় এখনও আছে এবং এটা অশ্রাব্য। তো কর্নেল অলি তারপরে 2013-14 দিকে উনি আসলেন, বিএনপির সাথে আবার জোটবদ্ধ হতে চাইলেন, 20 দলীয় জোটে উনি থাকলেন, তারপর আবার ওনার দল ভাঙল এসব। এবং সর্বশেষ ওনার যে মহাসচিব বীর মুক্তিযোদ্ধা, উনিও রেদওয়ান আহমেদ, বিজেএমিরও প্রেসিডেন্ট ছিলেন এক সময়, উনি প্রতিমন্ত্রী ছিলেন। তো সেই কারণে অলরেডি রেদওয়ান আহমেদ তো চলেই আসছেন বিএনপিতে। তো সেই কারণে কর্নেল অলিকে বিএনপি তার যা প্রাপ্য সেইটুকুন দিতে চেয়েছে, উনি অসন্তুষ্ট হয়েছেন। এখন উনি যদি জামায়াতের সাথে যেতে চান, অসুবিধা কি, যেতেই পারেন। আসুন, আজকে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন যে জামায়াতের সাথে এনসিপির যে নির্বাচনী সমঝোতা, হ্যাঁ, নির্বাচনী সমঝোতা হতে পারে, কিন্তু এখানে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে খুব বেশি দিন হয় নাই জামাতের সাধারণ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি এনসিপিকে বললেন যে জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। আপনার নিশ্চয়ই মনে আছে, দেশ টিভিতে এবং বেশ কয়েকটায় আপনি সেটা উপস্থাপনা করেছিলেন, সঞ্চালনা করেছিলেন। সেখানে আমি বলেছিলাম যে যদি জামাত যদি এনসিপির পিতা হয়, তাহলে মাদারটাকে। কিন্তু সেখানে তো প্রশ্ন আসে, তো সেখানে বিএনপিকে ছেড়ে জামায়াতের প্রতি কেন ঝুঁকলো? আমি সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, গণতন্ত্রের রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। দর্শক, এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পেরেছি মায়ের খোঁজ নিতে এবার কেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সার্বিক পরিস্থিতি জানবো আমরা, সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। এবার কেয়ার হাসপাতালের সার্বিক চিত্র আমাদের জানাবেন, সেই সঙ্গে জানতে চাই বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা। ধন্যবাদ। ঠিক 10:30 নাগাদ গুলশানের বাসভবন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দেন এবং ঠিক 10:58 আমরা যেমনটি দেখেছি তিনি এভারকেয়ারের ভেতরে আসেন এবং ভেতরে প্রবেশ করেছে।
এবং তার পরবর্তীতে ঠিক এখন পর্যন্ত তিনি ভেতরেই রয়েছেন। বের হওয়ার পর যদি শারীরিক অবস্থার কোনো আপডেট তিনি জানান বা যেই এই বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের যে সদস্য ডক্টর জাহিদ, তিনি সবসময় আপডেট জানিয়ে থাকেন, তিনি যদি জানান তাহলে আজকের আপডেটটি আমরা জানতে পারবো। এবং গতকাল পর্যন্ত আমরা যেমনটি জেনেছিলাম বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা সংকটাপন্ন, এবং এর আগে যেমনটি জেনেছিলাম এর আগে কয়েকটি সর্বশেষ যে আপডেটটি জানানো হয়েছিল যে কিছুটা উন্নতি হয়েছিল স্বাস্থ্যের এবং বেশ কিছু চিকিৎসা তিনি নিতে পারছেন এবং একটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে এমনটি জানানো হয়েছিল। এবং বলা হয়েছিল তার ডাক্তাররাও সেই বলেছিলেন যে আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে কালকে কিছুটা অবনতির কথা বলা হয়েছে। এবং আজকের এখন পর্যন্ত আপডেটটি আমরা জানতে পারিনি। চারদিকে কড়া নিরাপত্তা অবস্থা গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে। এবং জানেন যে এই যখন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পর থেকে এবং এর আগে থেকেই আমরা দেখেছিলাম কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো বের হওয়ার পরে মূলত জানতে পারবো যে আসলে সর্বশেষ আপডেটটি কি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এভার কেয়ার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ সুমন। এবারে যাচ্ছি মূল আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম যে এনসিপি বিএনপির সঙ্গে যুক্ত না হয়ে জামায়াতে কেন যুক্ত হলো, কেন জামায়াতের প্রতি ঝুঁকলো তারা? না, আমি বিরতির আগে আপনাকে বলছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল যখন বললেন যে এনসিপির একটা বক্তব্যের প্রেক্ষিতে জন্মের পরেই বাপের সাথে পাল্লা দিতে এসো না, এটার উত্তরে কিন্তু এনসিপি তেমন কিছু বলে নাই। তো যাই হোক, তখন এটা নিয়ে আলোচনা হয়েছিল, তো বেশ আলোচনা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে কয়েকটা ঘটনা দেখবেন যে নারী সংস্কার বিষয়ক কমিশন, যে এই নারী কমিশনের নেতৃত্ব সম্পর্কে যে বিশ্রী ভাষায় যে হেফাজতে ইসলামের এরা বক্তব্য রাখেন, এবং সেইখানে আপনি দেখবেন যে এই এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং আরও কয়েকজন তারা ছিলেন, তারা কিন্তু ট্রু শব্দটি করেন নাই। তো সেই ক্ষেত্রে তাদের যে মধ্যপন্থা রাজনীতির কথা, এই মধ্যপন্থা রাজনীতির কথাটা থাকে নাই। আরেকটা কথা হচ্ছে যে আমি খুব ভালোভাবে বলি, যে সমালোচনা না করেই বলি, যে গণঅভ্যুত্থানের শক্তি পাশে থাকলে অন্যান্য রাজনৈতিক দলরা ভোট পেতে সুবিধা হয়। তো যাকে পাশে রাখলে ভোট পেতে সুবিধা হয়, সে ভোট পাবে না কেন? তার আসন সংখ্যা 30 কেন, আর অন্যের আসন সংখ্যা 190 হবে কেন? কথাটা ঠিক না? যে তাইলে কি এনসিপি অনুঘটক, এনসিপি মেইন কম্পোনেন্ট না? যেন আমরা বলি যে অক্সিজেন নিজে জ্বলে না, অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে। তো এনসিপি নিজে ভোট পায় না, অন্যকে ভোট পেতে সাহায্য করে, এইরকম একটি দল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে, এবং তারা যখন জামাতের সাথে গেলেন, কখন কোন সময়টাতে বলবেন যে বিএনপির সাথেও তো জামাত ছিল, বিএনপির সাথে জামাত ছিল, জামাতের সাথে বিএনপি ছিল না। বিএনপির সাথে জামাত ছিল, জামাতের সাথে বিএনপি ছিল না। বিএনপি যখন 118 আসন পেয়েছে পার্লামেন্টে 1996 সপ্তম সংসদ নির্বাচনে, জামাত পেয়েছে 3 সিট, তাই না? বিএনপি যখন 180 সিট পেয়েছে, জামাত তখন পেয়েছে 18-19 সিট। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির যে পজিশন, আকার, আয়তন, এটাকে জামাত কোনো অবস্থাতেই গিলে ফেলার মতো অবস্থায় ছিল না। এবং বিএনপি সবসময় জামাত থেকে অন্তত 10 গুণ বড় অবস্থায় ছিল। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, এবং 2018 সালে আপনি দেখবেন যে জামাত বিএনপির মার্কা নিয়ে, বিএনপির প্রতীক নিয়ে ইলেকশন করেছে। কিন্তু বলা হচ্ছে যে বর্তমান বাস্তবতায় সেই চিত্র অনেকাংশে পাল্টে গেছে। তো আমি বলছি, তো এই জন্য আমরা অনেকাংশে পাল্টাক না, আমরা এই ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে আমরা আর মনে করি নাই যে জামাতের সাথে কন্টিনিউ করা দরকার আছে। আর আমরা মনে করি যে একটি জাতীয়তাবাদের সাথে সাম্প্রদায়িকতা যায় না। এবং 2024 সালের আগে জামাত কখনো বলে নাই যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কোরআন হেরে যাবে, কখনো বলে নাই। নাম্বার 2,
জামাত কখনো বলে নাই জামাতের প্রার্থীরা 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবেন জামাতকে একটা ভোট দিলে। তখন জামাত কখনো বলে নাই যে এই নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন না, এটা আমাদের মুসলমান হওয়ার নির্বাচন, এটা কখনো বলে নাই। জামাত ইতিপূর্বে এই আগে কখনো বলে নাই যে জামাতের নেতারা যে আমাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন যে আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে যাবে, সূর্য দাঁড়িয়ে থাকবে। আপনি চাঁপাইনবাবগঞ্জের লতিফ যখন বলেন যে জামাত করবেন, নামাজ পড়বেন, বিএনপি করবেন, রোজা করবেন, বিএনপি করবেন, তা হবে না। এইসব যে বিষয়গুলি, বিতর্কিত বিষয়গুলি, জামাতের দাঁত নখ বের করে যে অরিজিনাল চেহারায় যে আবর্তিত হওয়া, সামনের দিনের জামায়াত কি বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা সেই প্রশ্ন রাখছি আপনার কাছে, পরবর্তী অংশে আসবো। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আবারও আমরা জুমে যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভোকেট আলী নাসির খান। আলী নাসির খান, এ পর্যায়ে নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি একটা ভিন্ন প্রসঙ্গ আপনার এই প্রসঙ্গে যুক্ত করতে চাই। বিভিন্ন সময় কিন্তু আমরা এনসিপি নেতাকর্মীদের মুখে জামায়াত সম্পর্কে নানা অভিযোগ শুনেছি। আমি যদি একটু অভিযোগগুলো তুলে ধরি, নাহিদ ইসলাম একসময় বলেছিলেন যে জামায়াত ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। সারওয়ার তুষার বলেছিলেন জামায়াত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন জামায়াতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। এ সকল অভিযোগ ভুলে ক্ষমতার ভাগাভাগিতে কি আসলে আপনারা জামায়াতের সঙ্গে জোটভুক্ত হলেন? আমি আপনার কাছে প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। এ পর্যায়ে আমরা আবারও যুক্ত হচ্ছি অ্যাডভোকেট আলী নাসির খানের সঙ্গে। আলী নাসির খান, বিভিন্ন সময় এনসিপি নেতাদের মুখে জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ আমরা শুনেছি। বিশেষ করে 3 জন নেতার অভিযোগ যদি আমি আপনার সামনে তুলে ধরি। নাহিদ ইসলাম বলেছিলেন জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত প্রতারণা। সারওয়ার তুষার বলেছিলেন জামায়াত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন জামায়াতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। একটু জানতে চাই, ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে সকল অভিযোগগুলো ভুলে গেলেন কি আপনারা? আমরা একটি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনি জানেন যে রাজনীতিতে নানা ধরনের রেটরিকের ব্যবহার হয়। যেহেতু বিচার, সংস্কার এবং নির্বাচন ইস্যুতে সবসময় সরব ছিল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে যে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী বা যে সক্রিয় সংগঠনগুলো ছিল, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের নেতারা মন্তব্য করেছেন এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে জাতীয় সংস্কার কমিশনে বিভিন্ন দলে বিভিন্ন মত থাকবার পরেও সবাই একটু ডানে সরে এসে, কেউ একটু বায়ে সরে এসে সবাই কিন্তু একটা জায়গায় পৌঁছেছেন। বেশ অনেকগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সর্বোপরি একটা আমরা ঐক্য দেখতে পেয়েছি এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন নির্বাচন পর্বে আমরা যখন অংশগ্রহণ করছি, আমরা তখন এই নির্বাচন কমিশনের অধীনে আমরা একটি নির্বাচন করছি এবং ভোটাররা যাদেরকে ভোট দিবে তারা যা পার্লামেন্টে যাবেন এবং সেখানে আমরা যাবার পর যেভাবে আইন কানুন মেনে সরকার পরিচালনা করতে সেভাবেই করব। সেক্ষেত্রে ক্ষমতার অফার পেয়ে বা ক্ষমতার জন্য ভুলে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা প্রাসঙ্গিক মনে করছি না। তো আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এই 10 দলের একটি আন্ডারস্ট্যান্ডিং হবার পরে বিএনপি নেতৃত্বাধীন শিবিরে একটি কম্পন সৃষ্টি হয়েছে, ভীতির সঞ্চার হয়েছে। সম্ভবত বিএনপি নেতৃত্বাধীন জোট বড় ধরনের ভরাডুবির আশঙ্কা করছেন সামনে নির্বাচনে। কারণ আমরা যদি সুনির্দিষ্টভাবে বলি যে আমরা বিএনপি যে সময় দেশ পরিচালনা করেছে, সে সময় আমরা দুর্নীতি এবং বিভিন্ন ধরনের নাশকতা এবং দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের তলানিতে চলে যাওয়া সহ বিভিন্ন অনেক প্যারামিটারে বলা যাবে, কিন্তু আমরা এগুলো এখনো বলছি না। কেন? কারণ গত 15-16 বছরে হাসিনার এই রেজিমের সময় এত নির্যাতিত হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সম্মান করি, তাদের ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং আমরা সহমর্মী। এই কারণে আমরা মেজর রাজনৈতিক দলগুলোর বড় ধরনের যে ধরনের ঐতিহাসিক দায় রয়েছে সেগুলো জানতে চাই। আলী নাসির খান, কিছুদিন আগে তো আপনাদের গণতান্ত্রিক সংস্কার জোট গঠন হলো, সেটির ভবিষ্যৎ কি? সেটি কি বিলুপ্ত হলো? না, দেখুন, সেটা আমরা কিন্তু শুরুতেই বলেছি আমাদের দলের পক্ষ থেকে এটা একটি রাজনৈতিক জোট, শুধু নির্বাচনী জোট নয়। আমরা যে ধরনের রাজনীতি করি, রাষ্ট্র সংস্কার এবং এবি পার্টি তারা একই ধরনের মত পোষণ করে এবং লিবারেল ডেমোক্রেট তারা, এবং এই যে
আপনার পার্টিগত যে জোটটি রয়েছে এবং রাজনীতি জোটটি এটি সক্রিয় থাকবে। কিন্তু আমরা বৃহত্তর একটি জোটে প্রবেশ করেছি আমাদের নির্বাচনে কৌশল আকারে, সেখানে প্রত্যেকটি দলেরই স্বতন্ত্র রাজনীতি রয়েছে। কিন্তু আমি একটা কথা বারে বারে বলবো, আমার সহ আলোচক বিভিন্ন ধরনের মন্তব্য এবং মুক্ত করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন নেতারা বলেছেন রাজনীতি রেটরিক গুলো থাকে, এবং এটিও সত্য যে কোন রাজনৈতিক দল সেটি অফিসিয়ালি বলেছেন কিনা সেটিও একটা লম্বা আলোচনার একটা মানে জায়গা আপনার রাখে। কাছে শেষ আরো একটি প্রশ্ন কিন্তু আমরা রাখতে চাই সেটিকে আলী না- নাসির খান, ক্ষমতায় গেলে জামায়াত যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কে হবে, জামায়াত যদি বিরোধী দলে যায় বিরোধী দলীয় নেতা কে হবে, এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? এটি 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 আমরা সুস্পষ্টভাবে বলেছি, আমরা জামায়াত এবং অন্যান্য দল যারা রয়েছেন তাদের সাথে জোটে এবং আমাদের পক্ষ থেকে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এবং নাহিদ ইসলাম বিরোধী দলের নেতা হবেন যদি বিরোধী দলে যান। এটি সব তরফে আলোচনা হয়েছে, কারণ এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলামের প্রতি সেই সম্মানটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল দেখান, এবং এই যে আমাদের মধ্যে সমঝোতা হয়েছে, সমঝোতায় যে রাজনৈতিক দলগুলো আছেন তারা নাহিদ ইসলামকে মেনে নেবেন। দেখুন, আমরা একটি পরিষ্কার ব্যাপার দেখতে পাচ্ছি, যারা দুর্নীতির নানা সময় চ্যাম্পিয়ন হয়েছেন, আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি, বিশেষ করে চাঁদাবাজির বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলে গায়ে গিয়ে লাগছে এবং আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। এবং এই যে নির্বাচনী প্রচারণা শুরু হবে জানুয়ারিতে থেকে, আমরা যখন সুনির্দিষ্ট ভাবে আমরা গণতন্ত্র, অ্যাকাউন্টেবিলিটির কথা বলবো, বিচারের কথা বলবো, সংস্কারের কথা বলবো, আমরা কিন্তু নানা ধরনের আক্রমণের শিকার হতে পারি। আপনার শহীদ ওসমান হাদিকে দেখেছেন, তিনি যখন বড় ধরনের পরিবর্তনের কথা বলছিলেন, কালচারাল হেজিমনির বিরুদ্ধে কথা বলছিলেন এবং জুলাইয়ের পক্ষে কথা বলছিলেন, তিনি কিন্তু নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা সেই সংখ্যাটি করছি, কিন্তু আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে সবাইকে সাথে নিয়ে অংশগ্রহণ করেছি, আমরা সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু ভোটারদের যে ভোটারদের মানসিকতা যে পরিবর্তন এসেছে, তারা কিন্তু কমিটমেন্ট চায়। এই বাংলাদেশ রাষ্ট্রটি যে টোটালি ফেল করেছে কালেকটিভলি গত 54 বছরে, প্রত্যেকটি বড় রাজনৈতিক দলগুলোকে দেখেছে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তার বিপরীতে এসে এখন এই ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আলী নাসির খান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মোশাররফ আহমেদ ঠাকুর, যেমনটি অ্যাডভোকেট আলী নাসির খান বলছিল, জামায়াতের এই নতুন জোট বিএনপিতে কম্পন সৃষ্টি করেছে, কি বলবেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। তো বিএনপিতে কম্পন সৃষ্টি হচ্ছে, তো বিএনপির কাছে ঘোরাফেরা করে এখানে সবাই যে আসন দেন আসন দেন আসন দেন, এমনকি জামাতও ঘুরেছে, যাদের পেটের মধ্যে ঢুকেছে এনসিপি, তো সেই জামাতও বিএনপির কাছে ঘুরেছে। বাট বিএনপি বলেছে যে দেশে একটা জেনুইন নির্বাচন হওয়া দরকার, এই নির্বাচন হওয়ার পরে আমরা দেখব প্রয়োজনে যে সরকারে কাদেরকে অংশীদার করা যায়, এই বিষয়টা বরঞ্চ পরে আলোচনা হবে। কিন্তু আগে একটা জেনুইন নির্বাচন হোক এবং প্রত্যেকের যে নিজস্ব ক্ষমতা কি আছে এটা দেখা যাক। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে বিএনপি কোথাওই, ইভেন এনসিপি যখন আসছে, এনসিপি সাথেও আলোচনায় বিএনপি বলে নাই যে কোনো আসনে তুমি আমাকে সমর্থন দিও। বিএনপি বরঞ্চ যেটা অফার করেছে, বলছে ওটাতে আমি তোমাকে সমর্থন দিচ্ছি, বাট এই সমর্থনের কারণে অন্য কোনো আসনে আমাকে সমর্থন দিতে হবে, এরকম কোনো শর্ত কাউকেই দেয় নাই বিএনপি। এবং আপনাকে ইভেন জমিয়তে উলামায়ে ইসলামের যে 4টি আসনের ক্ষেত্রে অন্যান্য আসনে, সমস্ত আসনে মানে 296 আসন তার জন্য উন্মুক্ত, কিন্তু বিএনপি বলে নাই যে 296 আসনে তুমি আর প্রার্থী দিবা না, তুমি করবা, আমাকে সমর্থন দিবা, নন। তো বিএনপি চায় যে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়িয়ে নির্বাচনটা করেন, এটা ছিল বিএনপির স্পিরিট প্রথম থেকে। তো এখন যে আমার কথাটা হচ্ছে যে কম্পন সৃষ্টি হলে তো বিএনপি না যাই, আমার কথাটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের শক্তি পাশে থাকলে ভোট পেতে সুবিধা হয়। তো গণ অভ্যুত্থানের শক্তি নিজেই তো একটা ইলেকশন করতে পারে, তার মার্কা রয়েছে, তার রেজিস্ট্রেশন রয়েছে, সে নিজে ইলেকশন করবে না কেন, সে যদি ভোটের মালিক হয়। নাম্বার 2 আসেন, আমি আপনাকে বলি হাদি জুলাইয়ের পক্ষে বলেছে। হাদি মুনাজাতে এটাও বলেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শির দ্বারা, আল্লাহ তাকে সুস্থ করে দেন, আমাদের মধ্যে ফিরিয়ে দেন।
হাদি এটাও বলেছে যে বিএনপিকে ডুবিয়ে দিতে চেষ্টা করবেন না, বিএনপি ডুবলে সে একা ডুববে না, বিএনপি সবাইকে নিয়ে, দেশকে নিয়ে ডুববে। তো হাদিকে নিয়ে এখন যা করা হচ্ছে, বলা হচ্ছে যে মঞ্চে, আমি শেষ করছি যে হাদি, আমরা আছি লাখো ভাই, হাদি তোমায় ভুলি নাই। তো 10 ভাই থাকলেই তো হাদির পাশে, হাদিকে আর 2 জন আততায়ী মেরে যেতে পারে না, 10 জন তো ছিল না। এখন হাদি মারা যাওয়ার পরে ওটাকে কেন্দ্র করে চেষ্টা করা হচ্ছে যে নির্বাচন কিভাবে ভণ্ডুল করা যায়, নির্বাচনকে কিভাবে প্রলম্বিত করা যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আলী নাসির খান আপনাকে। দর্শক, এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।